একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ কিন্তু কখনোই কাম্য নয় দর্শক। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে জাতীয় স্বার্থেই একটি সত্যি তথ্য নিয়ে হাজির হওয়া উচিত, এবং সেই কাজটাই করতে আপনাদের সঙ্গে এসেছে আমি রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজকে আমরা এই আয়োজন শুরুর আগে মোট 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক করার চেষ্টা করেছি, এবং মোটা দাগে দুই ধরনের মিথ্যা তথ্য আমাদের চোখে পড়েছে। প্রথমত, বিভিন্ন দেশের পুরাতন সহিংসতার ঘটনাটাকে টেনে এনে সাম্প্রদায়িক ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনের খবরগুলোর অর্থ ইচ্ছে মতো বদলে ফেলা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে এআই ব্যবহার করা হচ্ছে, এবং এই সমস্ত গুজব ছড়ানোর জন্য কখনো জনপ্রিয় গণমাধ্যমের লোগো কার্ড ব্যবহার করা হচ্ছে, কখনো বিভিন্ন ভেরিফাইড ফেসবুক পেজও ব্যবহার করা হচ্ছে। আমরা শুরুতেই এমন কিছু সংবেদনশীল অপতথ্যের ফ্যাক্ট চেক করতে চাই, তারপর আমরা আলাপে যাব। চলুন দেখে নিই। গেল দুদিন ধরে এই পোস্টটি ভাইরাল। বাংলাদেশ আওয়ামী লীগ সুশান্ত দাশগুপ্ত সহ একাধিক নামের পেজ থেকে এই ছবিটি শেয়ার করে বলা হয়, বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের রিপোর্ট বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। ফ্যাক্ট চেক করে জানা গেল খবরটি মিথ্যা। গেল 5 ফেব্রুয়ারির ডোনাল্ড ট্রাম্পের একটি ভিন্ন ভিডিওকে এই দাবিতে প্রচার করা হচ্ছে। এলেন সরব, তাপসী তাবাসসুম উর্মি সহ বেশ কয়েকটি পেজ থেকে এই ভয়ঙ্কর ছবিগুলো আপলোড করা হয়। দাবি করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অস্ত্রধারীরা। ফ্যাক্ট চেক করে মিথ্যা ধরা পড়ল। ছবিগুলো 2018 সালের 6 মার্চের। কিছুদিন ধরেই তামান্না আক্তার ইয়াসমিন, হুসাইন সাদ্দাম এবং বাংলাদেশ ছাত্রলীগ নামের পেজ থেকে রীতিমতো উৎসব করে জানানো হয়, শেখ হাসিনাকে অস্ট্রেলিয়া গোয়েন্দা বৈধ ঘোষণা করেছে। বিষয়টি কত বড় মিথ্যা সেটা প্রমাণ করে রিউমার স্ক্যানার। জানা যায় ছবিটি 2016 সালের 22 নভেম্বরের। ভিন্ন ঘটনার পুরনো ভিডিও এবং অস্ট্রেলীয় আদালতের নাম ব্যবহার করে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। দুদিন আগে জাতীয় দৈনিক ডেইলি স্টার একটি ফটোকার্ড ব্যবহার করে সেখানে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন 5 আগস্টের পর হাসিনাকে মোদির হাতে তুলে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় ডেইলি স্টার এমন ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডেইলি স্টারের ডিজাইন নকল করে সেই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়। জাহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজ থেকে ডাকাতির ভিডিও ছড়িয়ে পড়ে। ক্যাপশনে দাবি করা হয়, পেট্রোল পাম্পে পিস্তল হাতে ডাকাতির এই দৃশ্যটি বাংলাদেশের এবং বর্তমান সরকারের মদদেই এমন ঘটনা ঘটছে। কিন্তু ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের বিহারের বেশ কিছুদিন আগের। এই প্রতিবেদনে মোট 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক করা হয়। দেখা গেল এর অর্ধেকের বেশি ভিন্ন দেশের পুরাতন সহিংসতার ঘটনাকে সাম্প্রতিক ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। এক্ষেত্রে গুজব ছড়াতে কৌশলে জনপ্রিয় গণমাধ্যমের লোগো ব্যবহার করা হয়েছে। রাকিব হাসান, একাত্তর, ঢাকা। দর্শক, যথারীতি আমাদের হাতে এমন অজস্র পোস্ট ছিল এবং সেগুলো আমরা দেখছিলাম, এবং এই স্বল্প সময়ের মধ্যে সবকটি আসলে ফ্যাক্ট চেক তুলে ধরা সম্ভব হলো না। যে কোনো সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম। যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠান এসব তথ্য যাচাই করেছেন, আমরা প্রতিটি আয়োজনে তাদের একজনের সঙ্গে কথা বলি। সেই হিসেবে আমাদের সঙ্গে থাকবেন, ঠিক এই মুহূর্তে আছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম বাংলাদেশের ফ্যাক্ট চেকার তৌসিফ আকবর, এবং একই সঙ্গে আছেন আমাদের সঙ্গে বিশ্লেষক হিসেবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। এবং আমরা আলাপ করার চেষ্টা করব যে আসলে এই বিপদ থেকে, এই গুজব থেকে আসলে কিভাবে দূরে থাকা যায়। আপনার দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। এবং জনাব নজরুল ইসলাম, আপনার কাছে আসবো, তার আগে একটু ফ্যাক্ট চেকিং এর অভিজ্ঞতাটা একটু শুনে আসতে চাই। তৌসিফ আকবর, আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল এর আগের আয়োজনে, তখন একটা বিষয়ে আসলে আমরা একটু জানার চেষ্টা করছিলাম, পুরো আলাপটা শেষ করতে পারিনি, সেটা একটু জানতে চাই যে সাধারণ ব্যবহারকারীরা তারা কিভাবে সঠিক তথ্যটা বুঝবে যেখানে আসলে এআই ব্যবহার করে আসলে গুজব ছড়ানো হচ্ছে? কোনো টেকনিক আছে কিনা এআই জেনারেটেড কন্টেন্ট বোঝার জন্য? ধন্যবাদ আপনাকে। এআই জেনারেটেড কন্টেন্ট এখন খুব ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং এই এআই জেনারেটেড যে কন্টেন্টগুলো, এগুলো ব্যবহার করে ভুল তথ্য, মিসইনফরমেশন ছড়ানোর ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। তো সাধারণ ব্যবহারকারীরা এই তথ্যগুলো অনেক সময় বুঝতে পারে না, এআই জেনারেটেড কন্টেন্টকে সত্য মনে করে। তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে যদি এআই জেনারেটেড ছবি হয়,
ছবির ক্ষেত্রে কোনো অপ্রাসঙ্গিকতা আছে কিনা, যেমন আমরা দেখেছি প্রথম দিকে যখন এআই হচ্ছে ছবি জেনারেট করতো তখন অনেকের ক্ষেত্রে দেখা যায় মুখে হয়তো বা একটু অঙ্গভঙ্গি ভিন্ন থাকতো, কিংবা একটা চোখের সাথে অন্য চোখের মিল থাকতো না, কিংবা দেখা যাচ্ছে কারো হাতে 5 আঙ্গুলের জায়গায় হয়তো বা 6টি আঙ্গুল কিংবা 7টি আঙ্গুল তৈরি করে ফেলতো এআই। এখনো এআই একদম পারফেক্টলি হচ্ছে সবগুলো কন্টেন্ট তৈরি করতে পারে না, সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা হচ্ছে ইনস্ট্রাকশন থেকেই যায়। তো আমরা যদি ছবির ক্ষেত্রে বলি, ছবির ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করলে অনেক সময় বোঝা যাবে যে কোনো ধরনের হচ্ছে অসামঞ্জস্যপূর্ণতা রয়েছে কিনা। আর যদি এআই জেনারেটেড ভিডিওর ক্ষেত্রে বলি, ভিডিওর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এআই জেনারেটেড ভিডিওতে এখনও মুখের কথা বলার সময় মুখের যে আমাদের যে সাধারণ অঙ্গভঙ্গি হয়, মুখের যে মুভমেন্টটা হয় বা মুখের মুভমেন্টের সাথে একই সাথে চোখ এবং চোখের যে পাপড়ি সেটার যে মুভমেন্টটা হয়, এটা এআই জেনারেটেড কন্টেন্টের ক্ষেত্রে সাধারণত এই ব্যালেন্সটা ঠিক থাকে না। সো যখনই এটার মধ্যে একটা ডিফারেন্স দেখা যাবে, সেই ভিডিওগুলো বা সেই ধরনের কন্টেন্টগুলো সাধারণত এআই জেনারেটেড কন্টেন্ট হিসেবে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করে থাকি। এরপরে অ্যাডভান্স শনাক্তকরণের ক্ষেত্রে বেশ কিছু টুলসের ব্যবহার আমরা করি, যেমন ছবির ক্ষেত্রে হাইপ মডারেশন ব্যবহার করি, হাগিং ফেস নামে একটা টুলস আছে ওটা ব্যবহার করি, এবং ভিডিওর ক্ষেত্রে আমরা সেন্সিটি ব্যবহার করি, ডিপ ওয়্যার নামে একটা টুলস আছে, এই টুলসগুলো ব্যবহার করি। তো সাধারণ মানুষের ক্ষেত্রে আসলে জাস্ট অসামঞ্জস্যতা আছে কিনা এটা খেয়াল করাটা খুব বেশি জরুরি। আর যেটা বলেছিলাম আগে, যে সন্দেহ তো প্রথমেই করতে হবে, এরপরে হচ্ছে অসামঞ্জস্যতা কোথাও লক্ষ্য করা যায় কিনা, এই প্যাটার্নটা লক্ষ্য করলে আশা করি প্রাথমিকভাবে বেশ কিছু অপতথ্য থেকে বেঁচে থাকা যাবে। চমৎকার, মানে দুটো বিষয় আমরা পেলাম আপনার কাছ থেকে। প্রথমত আমাদেরকে সন্দেহ জায়গাটা থাকতে হবে, অর্থাৎ আবেগতাড়িত হয়ে কোনো কিছু বিশ্বাস করা যাবে না, এবং আপনি বললেন আসলে সেই জায়গা থেকে সামঞ্জস্যটা বিবেচনা করতে হবে। অনেক ধন্যবাদ তৌসিফ আকবর, এবং নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আবারও আপনার সঙ্গে কথা হবে, এবং আপনাদের এই ফ্যাক্ট চেকিংয়ের যুদ্ধ এটা চলতে থাকবে নিশ্চয়ই। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং বোধ করে আপনাকে দেখতে পাবো। একটু বলবেন আসলে গুজব ছড়াতে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বিশেষ কাজ করা হচ্ছে গড়ে। প্রথমত, পুরনো যে কোনো সহিংসতার খবর যে কোনো দেশের যে কোনো সময় সেটা টেনে এনে সাম্প্রতিক সময়ের ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে যে খবরগুলো সেটা ইচ্ছে মতো অর্থ বদলে ফেলা হচ্ছে, এবং সেটা প্রচার করার জন্য ভেরিফাইড ফেসবুক ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্র কতটা ঝুঁকিতে পড়ছে এবং সমাধানের জায়গাটা আসলে কি পরামর্শ দেবেন? দেখুন, বিজ্ঞান এবং প্রযুক্তির প্রসারের সাথে সাথে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এগুলোও কিন্তু বেড়ে গেছে। জি। এবং মিস ইনফরমেশন অনেক সময় হতে পারে যে ভুলবশত হতে পারে, কিন্তু ডিসইনফরমেশন যেটা ইচ্ছা করে ইন্টেনশনালি ডেলিবারেটলি এই অপতথ্য ছড়ানো হয়। এবং আমরা দেখছি যে বিশেষভাবে রাজনীতিতে এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রতিপক্ষকে বৈধভাবে অথবা আইনগতভাবে বা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এই অপতথ্যের আশ্রয় নেওয়া হয়। এবং এখন আমি বলবো যে বাংলাদেশে এই সময় এখন এটা বেড়ে গেছে, এবং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে এবং যারা জনবিচ্ছিন্ন হয়েছে, তারা মূলত একটা গ্রাউন্ড লাভ করার জন্য বা সমাজে তাদের একটা নতুনভাবে অবস্থান তৈরি করার জন্য এই অপতথ্যগুলো তারা ছড়িয়ে থাকে। তো এখন এক্ষেত্রে রাষ্ট্রের অবশ্যই ঝুঁকি রয়েছে, কারণ মানুষ তো যে কোনো অপিনিয়ন বা যে কোনো মতামত সে গঠন করে তথ্যের ভিত্তিতে। কাজে তথ্য যদি সঠিক না হয় তাহলে মানুষের মতামতও কিন্তু সঠিক হয় না। তো সে কারণে এখন যেটা দরকার, রাষ্ট্রের পাশাপাশি আমি বলবো বৃহত্তর জনগোষ্ঠীর এবং সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের এক্ষেত্রে আরো বেশি সচেতন হওয়া দরকার। বিশেষ করে তাদের সেন্সিটিভ যে ইনফরমেশন গুলি আছে সেগুলির ক্ষেত্রে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করা দরকার যে তথ্যটি সত্য কিনা। এর জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তথ্যটি কোত্থেকে আসছে, কারা দিচ্ছে। যেমন মেইনস্ট্রিম যে মিডিয়া আছে, যারা রেসপন্সিবল মিডিয়া, এস্টাবলিশড মিডিয়া, তারা যখন কোনো তথ্য দেয় তখন স্বাভাবিকভাবে ধরা হয় যে তারা যাচাই বাছাই করে কোনো তথ্য দিয়ে থাকেন। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ার বাইরে হাজার হাজার অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, নিউজ আউটলেট রয়েছে, অথবা অনেক সময় ব্যক্তি এসব ক্ষেত্রে এই অপতথ্যগুলি বা ডিসইনফরমেশন ছড়িয়ে থাকেন। তো কাজে আমাদের অধিকভাবে নির্ভর করা উচিত যে মেইনস্ট্রিম যে মিডিয়া আছে তাদের উপর। আপনি দেখুন, মেইনস্ট্রিমে যে মিডিয়া আছে
সেই মেইনস্ট্রিমের মিডিয়ার লোগো ব্যবহার করে তাদের ফটোকার্ড ব্যবহার করেও কিন্তু বিভ্রান্ত করা হচ্ছে এবং আমাদের কার্ড নিয়েও এরকম করা হয়েছে এবং পরবর্তীতে আমাদেরকে বলতে হয়েছে যে এটা আসলে সঠিক তথ্য না, আমরা এমন কোনো খবর প্রচার করিনি। সেক্ষেত্রে করণীয়টা কি? আপনি ঠিকই বলেছেন। এক্ষেত্রে করণীয় হচ্ছে, আমি বললাম যে 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 সেনসিটিভ যে ইনফরমেশন আছে সেক্ষেত্রে দ্বিতীয়বার একটু যাচাই বাছাই করা, অথবা অন্য কোনো আরো কোনো মিডিয়া দিয়ে এক্ষেত্রে যাচাই বাছাই করা। কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো কোনো একটি মিডিয়া আসলে দিবে না, বা একটি মিডিয়ার দেওয়ার কথা না। এরকম ইনফরমেশন বা তথ্য বা খবর এটা বিভিন্ন মিডিয়াই দিয়ে থাকে সাধারণত। তো কাজেই আমাদেরকে এক্ষেত্রে একটু যাচাই বাছাই করা দরকার। আর যেহেতু এই তথ্যগুলি আমি বলবো যে সেনসিটিভ, এবং এই তথ্যগুলি ক্ষতি করতে পারে বা উত্তেজনা তৈরি করতে পারে, অনেক সময় সহিংসতাকে উস্কে দিতে পারে, সেই কারণে এই তথ্য বিশ্বাস করার পূর্বে অথবা প্রচার করার পূর্বে, শেয়ার করার পূর্বে আমাদের এইভাবে একটু অতিরিক্ত সচেতনতা অবলম্বন করা দরকার এবং যাচাই বাছাই করা দরকার। আমার মনে হয় ভেরিফিকেশনের কোনো বিকল্প নেই এক্ষেত্রে। চমৎকার, ভেরিফিকেশনের কোনো বিকল্প নেই। একটু আগে আমরা জানতে পারলাম সামঞ্জস্য নিয়েও আমাদের সচেতন থাকতে হবে এবং যে কোনো খবর দেখা মাত্র বিশ্বাস করা যাবে না, সন্দেহটা রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনি দুজনকেই, সময়টা আমাকে দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন দুজন অতিথি, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ছিলেন এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম বাংলাদেশের একজন ফ্যাক্ট চেকার তৌসিফ আকবর, তিনি আমাদের সঙ্গে ছিলেন। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেকিং নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে।